হুজুর হুজুর 3 দিন আগে বুঝছেন, গতকালকের আগের দিন রাত্রে হ্যাঁ আমি বাজারে যাইতেছিলাম। রাস্তার আচ্ছা মধ্যে আমার মাথা ব্যথা শুরু হয়েছে। পরে তখন আমি বুঝতে পারছি যে কেউ আমার কাছে আইছে। কথা বলতে চাইলে তারা মাথা ব্যথা দেয়। তো মাথার ডান পাশটা এরকম ব্যথা শুরু হয়েছে। রগের মধ্যে মনে হইলো চিকনা হইয়া এরকম ভাবে ব্যথা শুরু হয়ে গেছে, বিরাট বেদনা। বললাম কে আসছো তোমরা? পরে বলতেছে হুজুর আমরা কয়েকজন আসছি, একটা দল আমরা আইছি, আমরা খুব ইমার্জেন্সি। আমি বললাম কি ইমার্জেন্সি বলো। এটা আমাকে আগে থেকে না, কোনো জিনরা যদি বিপদে পড়ে, কোনো দলের জিন যদি বিপদে বললে আপনার কাছে আসে। বিপদে পড়লে তারা আইসা প্রথমে আমার এই বেদনা দেয়, পরে আমি বুঝতে পারি যে কেউ ইমার্জেন্সি সমস্যার মধ্যে আছে, এই জন্য তারা এইভাবে আসছে। পরে বললাম কি চাও? পরে বললো হুজুর আমরা ভারতের আসাম রাজ্যের, হ্যাঁ, এক শহর থেকে আমরা আসছি। ওখান ভারতের আসাম হ্যাঁ রাজ্য হ্যাঁ থেকে। আচ্ছা ওখানে ওখান থেকে আসছি। আমাদের ওখানে একটা বড় মন্দির আছে। ওই মন্দিরের মধ্যে আমরা 2 দল জিন থাকি। এক দলের মধ্যে 12 লাখ, এক দলের মধ্যে 10 লাখের মতো জিন আছে। তো এই 2 দল মিল না ওই 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 মন্দিরের কাছে থাকি। আর মন্দিরে যে খাবার টাবার আসে, ওই খাবার টাবার খাই, মন্দিরে দেখাশোনা করি আমরা। তো আমরা 2 দলই ব্রাহ্মণ দল, ব্রাহ্মণ বুঝছেন না? হুম না, তারা কি পূজনীয় কাজ কাম গুলা করে আর কি। ওরা বললো হুজুর যে 12 লাখ দল আছে না, ওরা শক্তিশালী বেশি, ওরা আমাদের দলের উপরে বিরাট ভাবে আঘাত করছে। আচ্ছা বিরাট ভাবে আঘাত করছে, ওরা এমন ভাবে হামলা করছে যে আমাদের সবাই মাইরা ফেলাইবো। না ওই যখন তখন আমরা কাছে আসলাম, আপনি একটু দরকার ডাঙ্গরে হেফাজত করেন, বাঁচান। পরে আমি যখন তখন আমলে বসে বললাম, হুম, আর দোকানে যা বসছি ফ্যানের নিচে বসা চোখ বন্ধ করে দেখলাম যে আসলে সত্য কথা। পরে ওই 12 লাখের যে বাহিনী আছে, ওখান থেকে মাঙ্গল ঘোরায় এইভাবে আল্লাহ কালাম পড়ছে, ফু দিছি। যখন তখন দেখলাম বিরাট বড় আগুনের ধাওয়া, ও করে ধাওয়া কইরা ও করে সীমানা পার করে ছাড়ছে আর কি। চলে জি গেছে, ওরা আর এদিকে আসে নাই, ডরে আর আসে নাই। না মানে ঝামেলা মিলাইলাম এমনি। তো এরপরে আর কি ওনারা বললো যে হুজুর আমরা পুরো দল আমাদের দলে দলে থাকবার চাই। ঠিক আছে তোমরা থাকবা চাও থাকবা, সমস্যা নাই। বললাম যে তাহলে আমরা তোমরা থাকলে তো তোমরা আমরা 3 বেলা খাবার দিব লাগবো, খাবার দিব বিনিময় লাগে। তা সবাই তো আমার দলে যারা যারা ঢুকছে সবাই কিন্তু তোমাদের আমাদের যত দল ঢুকছে সবাই কিন্তু আমার দলের সেবা করে। কেউ বাধ্য করার কাম করে, কেউ বশীকরণের করার কাম করে, কেউ অবৈধ সম্পর্ক নষ্ট করার কাম করে, কেউ দেখা যা জেলের রুগীদের চিকিৎসা করে, কেউ মানুষের ক্ষতি করার তাবিজ নষ্ট করে। হ্যাঁ, সবাই কোনো না কোনো কাজ কাম করে আমার। আমার বলতে আমার রুগীদের কেউ আছে, আমার দরবার শরীফ আছে মাজার, জি দরবার শরীফের খেদমত করে, কাজ করে। তোমরা কি কাম করবা, আমার কি কাজের সহযোগিতা করবা। পরে বললো যে আমরা তথ্য দিব। যে কোনো মানুষ আপনার কাছে আসলে ওই মানুষের কেন আসছে, কি নিয়তে আসছে, কি কামের লেগে আইছে, কি সমস্যার মধ্যে আছে, কোন জায়গা থেকে আইছে, কেন আইছে, সে বিয়া করছে না করছে না, কি কর্ম করে, মানে যে তার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, কর্মস্থানের অবস্থা, যত যে কোনো তথ্য দরকার এইগুলো আমরা খুব ভালো বলতে পারি। ঠিক আছে, জি এরকম তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করবো, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো আপনার মাজার আছে, আপনার মাজারের খাদেম হিসেবে আমরা কাজ করবো। ভালো কথা গেল। এরপরে হুজুর এরা গেল, ঠিক আছে, এ দল তো আমার মধ্যে আইলো, আলহামদুলিল্লাহ বালা, শুক্রিয়া। এরপর মনে করেন এর আগেও এরকম এই তিন তিন বগুড়ার এক দল, 3 কোটি, ঠিক আছে, বাহিনী, একটা দলের মধ্যে বিরাট বড় বাহিনী, 3 কোটি বাহিনী, আবার 3 কোটি সদস্য, সব 3 কোটি বাহিনী এখন সবাই আটকা দিয়ে রাখছে খারাপ জিনরা, অন্য অন্য জিনেরা এগরে আটকা রাখছে আর কি। সবাই মন্ত্র বইরা গাছের লগে বান্ধা রাখছে, মন্ত্র বইরা ফুদিয়া বান্ধা রাখছে, জাদুর জাদুর দড়ি দিয়া বান্ধা রাখছে। কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 50 বছর, 60 বছর ধরে বান্ধা রাখছে। তো ওরা চুরে আনতে হবো, পরে আমি চুরে আনছি বুঝছেন, মন্ত্র গলা কাইটটা বুঝা ওরা চুরে এই থেকে এখান থেকে দেন বৈশ আমি ফু মারলেই দেখা যায় মন্ত্র গলা কাইটটা লাই, পরে ওরা ছিটটায় পড়ে। তো ওরা আসছে, আইসা আমার সালাম করা শুরু করলো, বাবা চুমা খাওয়া শুরু করলো। আমি বললাম এইগুলো দোকান দেখো, না না হুজুর এটা যাকে। পরে দেখা গেল কি ওরা বললো যে হুজুর আমরা দরবারের কাজ করবো, আমরা আমরা আপনার দরবারের কাজ করবো, এবং আরো কিছু কাজ আছে আপনার সাধনা সহজ হওয়ার জন্য, এগুলো আমাদের আমরা কাজ করবো। আমি বললাম ঠিক আছে, তা তোমরা আমার দলে যেতে ঢুকছো, 3 বেলা খাবার যেরকম সবাই দিই তোমরা তোমাদেরকেও দিমু,
তিন বেলা করে খাবার তাদেরকে দেওয়া শুরু করলাম। তারা আমার দলের দিকে বললো। এরকম অনেক অনেক জিনদেরকে আমি আমার দলে ঢুকাইছি। এর আগে এই যে পুলিশ লাইন আছে না নদীর পার শিমুল গাছ তলা ওদিকের একটা দল আছে। ওরা 15-16 বছর যাবৎ ওদের বড় বাহিনী জেলে আটকা আছেন, বন্দি আছেন এক জায়গাতে। অন্য কবিরাজে ওগুলো আটকে রাখছে। ঠিক আছে? হুম। পরেতে ওইখান থেকে আমি ছুড়াই আনলাম ওরা উপরে আসে আমার কাছে, মানে আমার দলে ঢুকলো এবং ওগর পুরা গোষ্ঠী সহ আমার কাছে আমার দলে ঢুকছে এবং তারা আমার দলের কাজ হয়ে কাজ করা শুরু করছে। আচ্ছা। কিন্তু এই যে এত এত জিন করে আমি বাঁচাইলাম, এত এত জিনদেরকে আমরা, হ্যাঁ, এরকম অনেক 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 একবার ৮০০ মাজার আছে না ওদিকে ফরিদপুর গেছে এক জিনের জিন ২-২৫০ গোলামান গেছে জিনদের যে বাচ্চারা আছে না, জি। রাত্রে ২টা বাজে মনে হয় এই ঘুরতে গেছে বড় জিনের আটকে লাইছে, তখন ওই বাচ্চা করে মা বাপের জি রায়া না না। কবিরাজে কবিরাজে জি। কবিরাজে আটকে আছে। পরে আমার মন্ত্র পড়া ঘুমাইতে আটকে লাইছে ধরে, মানে অগর কাম হইলো কবিরাজরা কুফুরি কবিরাজরা তা হ্যাঁ অগর কাম হইলো বাচ্চা করে আটকায়া বাচ্চার বাপ মা করে ব্ল্যাকমেল করে, কিডন্যাপ করে কইরা বাচ্চা করে কিডন্যাপ করে বাচ্চার বাপ মা করে ব্ল্যাকমেল করে কো আমার এই কামটা করে দাও এই কামটা করে দাও এই কামটা করে দাও, না করলে দেখা যায় বাচ্চা করে মেরে ফেলা। এইভাবে আর কি কুফুরি কালাম যারা কবিরাজ ওরা কাজ করা। তো যাক দেওয়ার পরে আমি ওই বাচ্চা করে আবার যখন চুরে আনলাম না দিলাম, পরে ওরা খুব খুশি হয়েছে। তো এরকম জিন পরি যা আছে আমার কাছে তো এরকম আছে যে আজকে 17 বছর যাবত যে কবিরাজি করি হাজার হাজার এই সব মাইক দিয়ে আমি করে এই ঠিক আছে। পরেতে আমি হুজুর করে বললাম যে এই আমি মাইক দিয়ে দূর করে ওই তো মোবাইল লও এই মোবাইল লও আমি বেঙ্গাল মোবাইলটা এনায়ো। পরে ওই জিন হুজুর আছে না এরকম অনেক 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 দলে দলে জিন যা আছে বুঝছেন, এই জিন গড়ে আমি আলহামদুলিল্লাহ অনেক জিন বাহিনী যারা আছে এবার আমি বাঁচাইছি। এক রাজ্যের রাজা আছে, রাজা বর্তমান রাজা, ওই রাজার যে বাবা আছে ওই রাজা মন্ত্রী মিনিস্টার ওগর অনেক বড় একটা দল ছিল। এই সমস্ত দলের জিনদেরকে অনেক বছর ধরে আটকা দিয়ে রাখছে। ওগরেও আমি আবার ওই রাজা মশাই আমার বললো যে হুজুর আমার বাবা ও আমার চাচা যে রাজারা আছে এরকম অনেক বাহিনী করে আটকা দিয়ে রাখছে, আপনি একটু করে সরে আনেন। পরে আমি সরে আনছি, তারাও আমার দলে ঢুকছে। তো এরকম ভাবে অনেক অনেক জিনদেরকে আমি যতটুকু পাইছি আমার স্বার্থ অনুযায়ী আমি তাদেরকে আমি সহযোগিতা করছি বুঝছেন। এখন পর্যন্ত অনেক জিনরা আমার কাছে বিপদে পড়লে সবার আগে আমার কাছে আসে, আর যখন তখন আমি তা করে হেফাজত করি বুঝছেন। অনেক কবিরাজরাও আমার কাছে আসে যারা যারা জিন সাধক জিনদের মাধ্যমে কাজ করে। এই ২ দিন আগে কিছুদিন আগে এক মহিলা পুরুষ জামাই বউ আইসা বুড়া করে বুড়ি হুজুর আমরা কবিরাজি করতাম, আমাদের কাছে 7টা জিন ছিল, ওই জিনগর মাধ্যমে আমরা কবিরাজি করতাম, একটা মাদ্রাসা দিছি একটা মসজিদ দিছি, এরপরে তালিম মহিলা ঘর তালিমের ঘর করছি, এটা সেটা করছি, করার পরে হুজুর অনেক টাকা পয়সা ইনকাম করছিলাম আমরা, অবস্থা খুব ভালো ছিল। 7টা জিনরেই কেটে না আটকে লাইছে, ওখানে ওই জিন রায় না আসতে পারে না, ওরা আটকে রয়েছে। পরে করে আমি ছুটে আনছি বুঝছেন। ওই কবিরাজরা খুশি হয়েছে, এরকম অনেক অনেক কবিরাজরা আমার কাছে আইছে জাগর জিন গুলো আটকে লাইছে, ওরা আমি ছুটে আনছি। কারণ কথা হইলো হুজুর জিন তো উপকার করে, আমি জিনেরাও আমার উপকার করে, কিন্তু কিছু বিষয় আছে কারণ কি বিষয়টা হইলো যেরকম আমার নানি আছিল আপন নানি বুঝছেন, আমার আপন নানি ছোটবেলা আমি শুনছি আর কি আমার মার কাছে যে নানি রে প্রতিদিন স্বপ্ন দেখাইতো তুই পুকুরের গাড়ে যাবি, গাড়ে গেলে ধরে রূপার পয়সা দিব, রূপার পয়সা। নানি পুকুরের গাড়ে যাইতো, রূপার পয়সা বাঁচতে বাঁচতে আমার নানির হাতে আসতো বা নানি নিয়ে আসতো। এরকম ভাবে 3 দিনে 3টা রূপার পয়সা পাইছে। ওই পয়সাগুলো পাওয়ার পরে নানু 3 দিন পরে আমার মারে বলছে, পরে মা কইছে যে তুমি তাড়াতাড়ি এগুলো নিয়ে ফালাই দিয়ে আসো, এগুলো রাখা ভালো না, দর করে ভয় লাগে, যদি কোনো ক্ষতি হয়। পরে নানু এগুলা ফালাইয়া দিয়ে বুঝছে। পরে ওই স্বপ্ন দেখাইছে তুই যদি কাউরে না বলতি তাহলে তোর সারা জীবন তোর একটা করে পয়সা রূপার রূপার পয়সা দিতাম। পরে এখন নানির দেয় নাই, এই হলো একটা কাহিনী বুঝছেন। তো এই যে নানিরা ভালোবাসছে মহব্বত করছে, মহব্বত কইরা প্রতিদিন একটা করে রূপার পয়সা দিবা চাইছে।
3 দিন দিল পারা দেয় নাই। তো এই যে একটা কাহিনী, এটা আপনি জিনেরা দিচ্ছেন নাকি কোন? এরপরে আরেকটা কাহিনী হলো আমার ফুফা শ্বশুর, বুঝছেন? আমার ফুফা শ্বশুর, আপন ফুফা শ্বশুর, বুঝছেন? আমার বউয়ের মানে ফুফা। ওই ফুফা শ্বশুরের কাহিনী হলো, তারে একটা পাগল ছিল, পাগল। তার একটা মেয়ে ছিল, মেয়েটার বয়স ছিল 8-9 বছর বয়স, বুঝছেন? ওই মেয়েটা ছিল কন্যা রাশি অথবা ওই তুলা রাশি হবে। 8-9 বছরের বাচ্চা, ওই তার রাশিটা খুব ভালো ছিল। ওই রাশিটা থাকার কারণে ওই জিন হুজুর এই ইয়েরে খুব মহব্বত করতো, এই তার বাচ্চাটারে মহব্বত করতো। আর বাচ্চার বাবারে না কদিন পর পরে টাকা দিত, বুঝছেন? টাকা দিত 20,000, 10,000, 15, এই 10-12 বছর আগের কথা, বুঝছেন? 10,000, 20,000, 30,000, 50,000 টাকা দিত একবারে। কেমনি দিত? ওই সালা শট শটের সালা আমলা আছে না, সালা পেঁচাইয়া শরীরের মধ্যে এই চট আছে না, চট, সালা পাটের চট, জি চটের সালা পরে আবার জামা পইরা পাগলের মতো স্রোত ধরে আসতো। দেখা গেছে ফুফা শ্বশুরের লগে এই বাজারে, এই ঘাটে, ওই বাজারে, ওই শহরে, এখানে সেখানে গেছে, ওই লোকের লগে দেখা হয়ে গেছে। পরে ওই লোকে মানুষের আকৃতি নিয়ে আইসা কাগজ দিচ্ছে, স্লিপ দিছে। এই স্লিপটা তোমাদের দোকানের উমুক দোকানের নাম্বার দেওয়া আছে, এই স্লিপটা নিয়ে ওই দোকানদারে দেওগা, দিলেই তোমার টাকা দিব। স্লিপটা নিয়ে ওই দোকানদারকে দিত, দিলেই দোকানদার লেয়া রাখতো 20,000, 30,000, 50,000 টাকা। ওই টাকাটা ওই দোকানদার ওই কুফাররা দিত, দিলে পরে উনি নিয়ে আইসা ওটা খরচ করতো। এরকম মানে ওই এইভাবে অনেক টাকা দিছে ফুফা শ্বশুরে, অনেক টাকা দিছে। পরবর্তী যখন তার বাচ্চা মেয়েরা 9 বছরের বয়সে মারা গেল, হঠাৎ করে না অসুস্থ হয়েছে, জ্বর টর হইয়া শুধু মানুষ, বাচ্চা মারা গেছে। মারা যাওয়ার পরে বাচ্চার কপালের মধ্যে একটা পয়সা আছে না, পয়সার দাগ বাসছে, বুঝছেন? এটা পয়সার মতো মানে চামড়ার মধ্যে পয়সার ছাপ দেওয়া ছিল, গোসল করার পরে এটা বাইসা উঠছে। জি জানি। পরেতে আর কি ওই ইটা এরপরে বাচ্চারা মরার পর থেকে মানে ওই জিন আছে না, ওই জিন হুজুররা পরে আর কোনো টাকা পয়সা দেয় নাই, দেয় না। দিতাম তো বাচ্চারা মহব্বতে, বাচ্চাই মরে গেছে এই লেগে আর কি, হ্যাঁ, টাকা পয়সা দেয় নাই। এমন ফুফা শ্বশুর অনেক খুঁজছে, বুঝছেন? গত 10 বছরে অনেক খোঁজাখুঁজি করছে করছে, কিন্তু ওই লোকের আর পাইছে না, ওই লোকের আর কোনোদিন খুঁজা পাইছে না, বুঝছেন? এই হইলো কাহিনী। জি মানে কথা হইলো হুজুর, মনে করেন এই যে লোকটা আছে না, মানে এই যে টাকা পয়সা দিল, আমি বলতেছি কোনটা জানেন? মানে এই যে জিন হুজুররা এইভাবে যে মহব্বত করে মানুষরে, এটা এরকম কিন্তু অনেক নজির আছে, অনেক অনেক কাহিনী আছে, অনেক নজির আছে, অনেক মানে এরকম হিস্টোরি আমার জানা আছে, যে জিন হুজুররা এরকম মানুষকে অনেক ভাবে, অনেক মানুষকে অনেক রকম ভাবে সহযোগিতা করে। তারা সাধারণত অনেক দয়াশীল, দানশীল মানুষ, দানশীল জিন, ঠিক আছে? আমার কথা হইলো এই যে আমি যে আমার জিন হুজুর করে, বুঝছেন? এত এত জিনদেরকে আমি যে ভালোবাসলাম, মহব্বত করলাম, তাদের কাছে কিন্তু আমার চাওয়া এরকম না তোমরা আমার টাকা দাও, আমার স্বর্ণ গয়না দাও, স্বর্ণের কলসি দাও, স্বর্ণের এই দাও সেই দাও, আমি এইগুলো চাই না। আমি এইগুলো বলার উদ্দেশ্য হইলো যে আমি এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত আমি জিনদের দেশে যাইতে পারি নাই। আমার বন্ধুরা অনেক আছে, তারা জিনদের দেশে অনেকবার যাওয়া আসা করছে। আমার এক বন্ধু মুকেশ ভাই, হ্যাঁ, 70-75 বছর বয়স বর্তমান, হ্যাঁ, কুমিল্লা বাড়ি। সে জিনদের দেশে অনেকবার গেছে, অনেকবার পাতাল নগর যে জিনের দেশ আছে না, জি সমুদ্রের নিচে যে, সমুদ্রের পানির তলে যে দেশটা আছে জিনদের, ওই দেশে তারা অনেকবার নিচে সেই যাইয়া বেড়াইয়া টেড়াইয়া আইছে, ওখানে থাইকে আইছে, খাইয়া আইছে। এরপরে ওখান থেকে অনেক স্বর্ণ গয়না তারা দিচ্ছে, তার 4টা বউ, 4 বউয়ের লেগে স্বর্ণের নেকলেস, সিগল, অনেক কিছু দিছে আর কি, বুঝছেন? তো মূল কথা হইলো মানে তারে মহব্বত করলো, নিয়ে গেলো, আমার এটা দরকার নাই, আমার নিয়ে যাবো আমি এটা চাই। মানে আপনাদের যারা যারা এখানে জিন হুজুররা আছেন, আমার আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা আমাকে যতটুকু পারেন আমারে কিছু সহযোগিতা করতে হবে না, মানে এগুলো দিয়া লাগতো না। আমার টাকা পয়সা আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিছে আপনাদের উসিলায়, আমি তাতেই অনেক খুশি আছি। কিন্তু আমার কথা হইলো আমার আপনাদের দেশে আমি যাব, আমি এক দেশ থেকে আরেক দেশে যাবো, মন চাবো তামুগা আপনাদের মাধ্যমে, ঠিক আছে?